সবাইকে সিদ্ধিরগঞ্জ শ্রীমতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো এর প্রত্যাশা করি। তো এখন তো মনে হয় নিউ 10 যারা শুধু তারাই ক্লাস করো। তো তোমাদের ইংলিশের যে টপিকসগুলো আছে এর মধ্যে মোটামুটি সবগুলো কমপ্লিট করা হয়েছে, কিন্তু তারপরও কিছু রিপিট করব। আর যদি তোমাদের কোনো টপিক্সের সমস্যা থেকে থাকে সেটা তোমরা আমাকে ক্লাস শেষে তোমরা আমাকে বলবা যে কোন টপিক্সটার উপর আবার ক্লাস নিলে তোমাদের ভালো হয়, ঠিক আছে? তো আজকে আমি যেটা তোমাদের কাছে সবসময় কঠিন মনে হয়, স্টুডেন্টরা সবসময় যেটা নিয়ে একটু কনফিউশনে থাকো যে এটা ভুল হয় বেশি, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেটার নাম্বার হচ্ছে 10, ঠিক আছে? আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, ঠিক আছে? তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানে রাইট ফর্ম অফ ভার্বস, মানে ভার্বের সঠিক ব্যবহার, যেটা তোমাদের গ্রামারে 4 নম্বরে আসে, ঠিক আছে? আগে এই গ্রামারটার নাম্বার ছিল 5, হ্যাঁ, আর এখন সেটা কত হয়েছে 10। যেহেতু 10, তো এটা ইম্পর্টেন্টলি পড়তে হবে এবং যেন তোমার নাম্বার 10-এ 10 পাওয়া যায়। এই গ্রামারটা পারার জন্য প্রথমত কিছু রুলস ফলো করতে হবে। কেন রুলস ফলো করতে হবে? কারণ হচ্ছে আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কিছু পরিবর্তন হয়, ঠিক আছে? সেটা তোমার জানতে হবে। আর দ্বিতীয়ত এটা ওয়ার্ড মিনিং পারতে হবে। কারণ কি তোমার কিন্তু এটা কিভাবে আসে, যেহেতু তোমরা কোনো পরীক্ষায় দাও নাই, ক্লাস 9 থেকে 10 মানে 10-এ উঠে গেছো, কোনো পরীক্ষায় দেওয়া হয় নাই। আবার হচ্ছে যদিও যেটা পরীক্ষা দিছো হয়তো আনসার দেখে দেখে লিখে দিছো, তাই না? এবং এখন আর কোনো পরীক্ষা মানে প্রশ্নর সিস্টেমটা বা ধরনটাও এখন আমার মনে হয় কিছুটা তোমাদের গ্যাপ আছে। তো এটা কিভাবে আসে সেটা আগে একটু বলতেছি। তোমাদের এরকম উপরে একটা শূন্য শব্দ দেওয়া থাকে কিছু, ঠিক আছে? এরকম শব্দ দেওয়া থাকে, যেমন মনে করো কাম, টেক, এরকম কিছু শব্দ দেওয়া থাকবে, ঠিক আছে? কিছু শব্দের অর্থ তোমার জানা থাকতে পারে, কিছু শব্দের অর্থ নাও জানা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিছু শব্দ অর্থ জানা থাকে সেটা তো অবশ্যই তোমার জন্য ভালো, আর না জানা থাকলে সেটা তোমাকে পারার জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্রতিদিনই কিছু ওয়ার্ড মিনিং তোমাকে পড়তে হবে, তাহলে তুমি ইংলিশে এমনি তোমার স্কিলটা ডেভেলপ হবে। তারপর হচ্ছে কি ওই শব্দগুলা নিয়ে তুমি শূন্যস্থান দেওয়া থাকে, সেই শূন্যস্থানটায় বসাতে হবে। তো আমরা এটা পারার জন্য প্রথমত আমাদের কিছু ওয়ার্ড মিনিং জানতে হবে, আর দ্বিতীয়ত রুলস জানতে হবে। আর আমরা রুলস গুলো শিখি, দেন হচ্ছে আমরা ওয়ার্ড মিনিং এ যাব। ওকে, আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্বস করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে রুলসটা প্রয়োজন হয়, মানে যেটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা তুমি সেন্টেন্স লিখতে গেলেও যেটা ভুল করো, সেই রুলসটা ফার্স্ট আমি বলতেছি। আচ্ছা, প্রথম রুলসটা কি লিখছি, যে একটা সেন্টেন্সের ওই সেন্টেন্স সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা সিঙ্গুলার নাম্বার জানি যে সেটা হচ্ছে এক বচন বা একটা বোঝাবে, হ্যাঁ, তাহলে কি করব? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব, ঠিক আছে? আগে তোমাকে জানতে হবে পার্সন কি, তাই না? তাহলে এটা করার আগে পার্সন, ফার্স্ট পার্সন কোনটা, সেকেন্ড পার্সন কোনটা, থার্ড পার্সন কোনটা, তাহলে আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো। কিন্তু তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমি একটু রিপিট করে দিচ্ছি। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন।
তো ফার্স্ট পার্সন কোনটা? আমি রিলেটেড যে শব্দগুলো থাকে, আমি যেমন আই, আমি, মি মানে আমাকে, মাই আমার, উই আমরা, মানে এগুলো হচ্ছে আমি, আমরা, এগুলো যেমন কি হবে? আই, মি, মাই, আওয়ার, উই, আস, এগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন। ঠিক আছে, তাহলে আমি রিলেটেড যে শব্দগুলো আছে তাহলে সেগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? সেকেন্ড পার্সন তুমি, তোমরা, দুইটা, অনলি দুইটা, এটা মনে রাখা একবারই সহজ। ইউ অ্যান্ড ইউর, এই দুইটা হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন আমি রিলেটেড যে শব্দগুলো লিখলাম, সেকেন্ড পার্সন ইউ অ্যান্ড ইউর, থার্ড পার্সন কি? তাহলে এইগুলো ছাড়া যেই নামগুলো আসবে, যেটাই আসবে সেটা হচ্ছে থার্ড পার্সন। সেটা হতে পারে পেন, বুক, তোমার নাম, হ্যাঁ, যেটাই আসুক, যেই নাম আসুক, ইট, সবকিছু কোন পার্সন? থার্ড পার্সন। মানে এই এই দুইটা বিষয় ছাড়া যেই নামই আসবে সেটাই হচ্ছে থার্ড পার্সন। আর যদি থার্ড পার্সন আসে তাহলে কি করবো আমরা? ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করব। কিন্তু কথা হচ্ছে যে যদি প্লুরাল হয়, নাম্বারটা যদি বার্স, ঠিক আছে, তখন কিন্তু প্লুরাল ফর্মে আছে, তখন কিন্তু আর এস অথবা ইয়ে যুক্ত হবে না। শুধু কিন্তু আমি লিখে দিছি যে যদি সিঙ্গুলার হয়। তাহলে একটা উদাহরণ লিখি। দেখো, তো আমি প্রথমে তোমাদের একটা ডিটাচ সেন্টেন্স করে দেখাবো, দেন হচ্ছে পরীক্ষা, তারপরে করানো শেষ হলে তারপরে তোমাদের পরীক্ষা যেভাবে আসে সেভাবে করাবো। ঠিক আছে, কি লিখছে? রুনা, রুনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? একটা মাত্র বোঝানো হয়েছে, এবং রুনার যেহেতু একটা নাম, এটা থার্ড পার্সন। এখানে ভার্বটা কি দেওয়া আছে? গো দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি আনসারটা কি হবে বলো তো? গোস। আনসারটা কি হবে? গোস। ঠিক আছে, এখন যদি এইভাবে থাকতো রুনা অ্যান্ড রিনা, এখন কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল ফর্মে আছে। প্লুরাল মানে কি? একের বেশ দুইজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এখন যদি গো টু স্কুল, এখন আনসারটা কি হবে বলতো? শুধু গো হবে। আনসারটা কি হবে? শুধু গো। সবাই কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তারপর আমি আবার বলতেছি, যদি একটা সেন্টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করব। আর থার্ড পার্সন আমরা অবশ্যই চিনবো কিভাবে? যে এইগুলা ছাড়া, যে এই দুইটা লিখে দিছি যে এগুলা ছাড়া যেটা থাকবে সেটা হচ্ছে থার্ড পার্সন। আর তোমরা যখন প্যারাগ্রাফ লিখতে চাও অবশ্যই কিছু তো বানায় নিজে থেকে লিখো, বা লেটার লেখো, অ্যাপ্লিকেশন লেখো। অনেক ক্ষেত্রেই এই ভুলটাই সবচেয়ে বেশি করো। যেমন হি গো টু স্কুল, ইট লুক বিউটিফুল, মানে ইট থার্ড পার্সন, হি থার্ড পার্সন, ভার্বের সাথে যে এস অথবা ইয়েস করতে হবে সেটাই তোমরা ভুলে যাও। কিন্তু সবকিছু ঠিক আছে, সেন্টেন্স মেক করা সব ঠিক আছে, কিন্তু এই ভার্বটা ভুল করার জন্য তোমাদের নাম্বারটা কেটে দেওয়া হয় বা জিরো পাও। ঠিক আছে, সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বের 10টার মধ্যে দেখা যায় 4 থেকে 5টা শুধু এই রুলস এর উপরেই আসে। সো এটা একটু সবসময় মাথায় রাখার চেষ্টা করবা। সাবজেক্ট যদি কোনো সেন্টেন্সে থার্ড পার্সন হয় তাহলে আমরা ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত করব। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড রুলসটা যাচ্ছে হচ্ছে, যদি কোনো সেন্টেন্সে একটা বাক্যের মধ্যে প্রিপজিশন থাকে, আমরা সবাই হয়তো প্রিপজিশন চিনি, তাই না? প্রিপজিশন কি? ইন, অন, উইথ, বাই, ঠিক আছে, এগুলা যদি থাকে, প্রিপজিশন যদি থাকে, প্রিপজিশনের পরে যে ভার্ব আসবে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করব। ঠিক আছে, প্রিপজিশন এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো কি রুলস লিখছে দেখো, প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রিপজিশন কি? ইন, অন, উইথ, বাই,
উইদাউট, অ্যাট, হ্যাঁ এগুলো হচ্ছে প্রিপজিশন। অনেক প্রিপজিশন আছে, এগুলোর পরে যে শব্দটা আসবে সেটার পরে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, ঠিক আছে। দেখো একটা উদাহরণ করে দেখাচ্ছি। বাই ডু দা ওয়ার্ক ইউ ক্যান সাকসেস। মনে করো এরকম একটা বাক্য দেওয়া আছে, কিন্তু বাই আছে, বাইয়ের পরে যে শব্দটা আসবে, আমি কি লিখছি, বাইয়ের পর যে ভার্ব যদি আসে, বাইয়ের পর না, প্রিপজিশনের পর, তাহলে এখানে বাই তো একটা প্রিপজিশন, তাই না। এরপরে যে ভার্বটা আসছে সেই ভার্বের সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। তাহলে আনসারটা কি হবে, ডু আছে মনে করো, তাহলে আমরা কি লিখবো, ডুইং। সবাই কি ক্লিয়ার? আশা করি এটা সবার অনেক সহজে বুঝতে পারছো, এবং এটা অনেকটাই ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম রুলস গুলা, যে রুলস গুলো বেশি ব্যবহার হয় প্যাসেজে সেগুলোই করাচ্ছি। তাহলে বাই হচ্ছে প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে কি ব্যবহার করছি, আমি আইএনজি যুক্ত করছি, ডুইং। তাহলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে যে কোনো প্রিপজিশন যদি একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়, প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এবং প্রিপজিশন কোনগুলো সেগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে, যে ইন, অন, উইথ, বাই, উইদাউট, বিফোর, হ্যাঁ, বিসাইড, হ্যাঁ, ওভার, আপ, এগুলো হচ্ছে প্রিপজিশন। তো প্রিপজিশনের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। আচ্ছা, এটা দুইয়ের মধ্যে একটা রুলস, যদি প্রিপজিশন থাকে আমরা জানি আইএনজি, কিন্তু টু কিন্তু একটা প্রিপজিশন, ঠিক আছে। টু হচ্ছে একটা প্রিপজিশন জানো, কিন্তু টু যদি থাকে, টু এর পর আমরা ভি ওয়ান দিব, ঠিক আছে। টু এর পর কখনো কি হয় না, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না। তাহলে আমরা মনে রাখতে পারবো না, টু প্রিপজিশন, কিন্তু টু এর পরে কি হবে, ভার্ব ওয়ান, মানে ভার্ব চেঞ্জ হবে না, ঠিক আছে। যেমন একটা উদাহরণ লিখি, দেখো উই ইট, আমরা শুধুমাত্র কিন্তু এই অংশটার দিকে সেন্টেন্সটা চেঞ্জ করতেছি, তাই না, ভার্বটা চেঞ্জ করতেছি। উই ইট টু লিভ, তাহলে আনসারটা কি হবে, লিভ হবে, কোনো পরিবর্তন হবে না। কেন হবে না, কারণ বলছি টু যদি থাকে এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বটা প্রেজেন্ট টেন্স হবে, তাই না, মানে ভার্ব পরিবর্তন হবে না। তাহলে এটা আমাদের মনে থাকবে না, যে সকল প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি, টু ছাড়া, টু এর পরে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তারপর হচ্ছে, তাহলে এটা তোমাদের একটু মনে রাখতে হবে, তারপরে আচ্ছা আমি তোমাদের প্রিপজিশন নিয়ে কিন্তু দুইটা কথা বলছি। কি বলছি, প্রথম বলছি প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সেকেন্ড মাত্র যেটা বলছি সেটা বলছি যদি প্রিপজিশন, টু প্রিপজিশন, কিন্তু টু প্রিপজিশনের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু কিছু টু আছে যেটার আগে কোনো একটা শব্দ আছে, এরকম টু থাকলে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। এবং গতকালকে যে আমি তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে ক্লাস করাইছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব দুইটা বিষয় একটা আরেকটার সাথে রিলেটেড, অতপ্রতভাবে জড়িত, ঠিক আছে। মানে হচ্ছে ওই রুলসটা তোমার এখানে কাজে লাগবে, ওইখানেও কাজে লাগবে। তাহলে যেই শুধু ওইখানে যদিও কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের একটা ব্যবহার করেছিলাম, যে ওইটাই আসে। যদিও তোমাদেরকে বলেছিলাম যে শুধু যেমন উইথ এ ভিউ টু, এরপরে যে কমপ্লিটিং সেন্টেন্সটা করবা সেটার সাথে আইএনজি যুক্ত করবা, কিন্তু এখন আমি যে ওইটাই লিখবো, কিন্তু আরো কিছু শব্দ অ্যাড করবো। দেখো উইথ এ ভিউ টু, তোমরা একটু লিখে নাও, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, গেট বা বি ইউজ টু,
বি অ্যাডিক্টেড টু, এই চারটা টু যদি থাকে, ঠিক আছে, এই চারটার সাথেও কিন্তু টু আছে, সবাই একটু খেয়াল করে দেখো, তাই না? চারটার সাথেও টু আছে, কিন্তু আগে কিন্তু আমার বলা আছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি অ্যাডিক্টেড টু। যদি এই শব্দগুলোর পরে যদি টু থাকে, ঠিক আছে, তাহলে কি করবা? ভার্বের সাথে আইএনজি করবা। তাহলে কি ভার্ব ওয়ান এর সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। সবার কি মনে থাকবে? আমি বলছি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি অ্যাডিক্টেড টু, এই চারটা টু যদি থাকে তাহলে এই চারটা টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর আদার্স কিন্তু টু এর পরে সবসময় প্রেজেন্ট টেন্স হয়, ঠিক আছে? তাহলে দেখো একটা উদাহরণ দেই, আই ওয়েন্ট টু স্কুল উইথ এ ভিউ টু লার্ন। আচ্ছা, তোমার এখানে একটা বাক্য লিখছি, এখন যারা ফুল বিষয়টা ক্লিয়ার না তারা কিন্তু টু দেখে আনসার কি বসায় দিবা, যে টু আছে তাহলে লার্ন রাইট, ঠিক আছে? কিন্তু আমি যেহেতু বলছি উইথ এ ভিউ টু, এইটা যদি থাকে তাহলে আইএনজি হবে, তাহলে আনসারটা কি হবে? লার্নিং। সবাই কি ক্লিয়ার? আনসারটা কি হবে? লার্নিং হবে। ওকে, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু বি অ্যাডিক্টেড টু, এই চারটা টুর পরে যদি কোনো সেন্টেন্স আসে, ভার্ব আসে, সেই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। ক্লিয়ার? তারপরে যে রুলসটা লিখতেছি, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, ওড টু, এই শব্দগুলো যদি থাকে, ঠিক আছে, এই শব্দের পর যে ভার্বটা আসবে, ঠিক আছে, যে এই শব্দগুলোর পরে যে ভার্বটা আসবে সেটার পর আমরা কি করব? ভিউ ওয়ান হবে, ঠিক আছে, মানে ভার্ব চেঞ্জ হবে না। তাহলে কি লিখছে? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, ওড টু, এই শব্দগুলোর পরে কখনোই ভার্ব চেঞ্জ হবে না, মানে যে ভার্বটা দেওয়া থাকবে সেটাই বসবে, কিন্তু ভার্ব অবশ্যই চেঞ্জ হবে যদি সেটা প্যাসিভ সেন্সে বোঝায়, ঠিক আছে? যেমন দা ওয়ার্ক ক্যান ড্যাশ বাই মি, ঠিক আছে, তখন কিন্তু ক্যান বি ডান দিতে হবে, ঠিক আছে? যদি প্যাসিভ সেন্সে প্রকাশ করে তখন আমরা এটার পরে একটা বি যুক্ত করে ভার্ব থ্রি দিব, আর যদি প্রেজেন্ট ফর্মে বোঝাচ্ছে তখন আমরা এটা ভার্বে প্রেজেন্ট করব, ঠিক আছে? তাহলে একটা উদাহরণ লিখি, দেখো, মনে করো একটা সিম্পল একটা বাক্য লিখছি, আই ক্যান ডু দা ওয়ার্ক, এখানে ক্যান আসছে তাই না, আর ডু, তাহলে চেঞ্জ হবে না, তাহলে কি হবে? আনসারটা ডুই হবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আনসারটা ডু হবে, কোনো পরিবর্তন হবে না। তারপরে রুলসে যাচ্ছি, এটা লিখো।
দেখো আমি কি লিখেছি, একটা সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, হ্যাভিং এই শব্দগুলো দেওয়া থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, হ্যাভিং, তাহলে এরপরে যে ভার্বটা বসাবো সেটা হচ্ছে আমরা ভার্ব থ্রি করবো, ঠিক আছে, মানে পাস্ট পার্টিসিপল ফর্মে করবো। আই হ্যাভ ডু দ্য ওয়ার্ক, তাহলে আনসারটা কি হবে, হ্যাভ, যেহেতু হ্যাভ আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাহলে এরপরে বি থ্রি কন্ডিশনটা কি হবে, ডু এর তৃতীয় রূপ কি, ডু, ডিড, ডান, তাহলে আনসারটা হবে ডান। সবাই ক্লিয়ার? তাহলে এই 6টা রুলস আমি যে করালাম, এই 6টা রুলস যদি মোটামুটি তোমরা পারো, আরো কিছু রুলস তোমাদের প্রয়োজন হবে, সেগুলো আমরা শিখবো। করার পরে হচ্ছে তোমাদের প্যাসেজে কিভাবে আসবে সেটা তোমাদেরকে শিখাবো, ঠিক আছে। তো কয়টা রুলস শিখলাম আমরা, 6টা। তো এটা আবার একটু বলতেছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, হ্যাভিং, এগুলার পরে যেই শব্দটা আসবে সেটা আমরা V3 করব, ঠিক আছে। দেখো কি লিখেছি, স্টার্টে অ্যাগো, লং অ্যাগো, সিন্স, লাস্ট ইয়ার, লাস্ট বা টাইম, এরকম কোনো শব্দ যদি থাকে একটা প্যাসেজে, এবং এইটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস, মানে বিষয়, কারণ হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব করার ক্ষেত্রে হয়তো বা সেটা প্রেজেন্ট ফর্মে হতে পারে, প্রেজেন্ট হলে তো আমরা বুঝতেই পারবো, মানে গল্পটা পুরোটা প্রেজেন্ট নিয়ে থাকবে, অথবা পাস্ট, যদি কোনো অতীতের কোনো একটা ঘটনা দিয়ে প্যাসেজটা শুরু হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ম্যাক্সিমামই পাস্ট হবে। ওকে, তাহলে আমরা মনে রাখবো যে এই শব্দগুলা দিয়ে যদি একটা প্যাসেজ শুরু হয় বা প্যাসেজের মধ্যে থাকে, তাহলে সেটা পাস্টে হবে। এবং পাস্টে যদি প্যাসেজ হয়, তুমি যদি প্রথমটুকু বুঝতে পারো যে এটা পাস্ট হবে, আর বাকিগুলো যদি রুলস এর মধ্যে না পড়ে, মোটামুটি সবগুলা পাস্ট দিলে হয়ে যাবে তোমার, ঠিক আছে। তাহলে দেখো কি লিখছে, স্টার্টে অ্যাগো, লং অ্যাগো, সিন্স, অতীত কোন একটা সময় থাকলে সেটাই হচ্ছে পাস্ট, তাই না। তাহলে এগুলো যদি থাকে তাহলে আমরা ভার্ব টু করবো। ভার্ব টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম হবে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ লিখি, আই সি ইউ ইয়েস্টারডে, ঠিক আছে। সি ইউ ইয়েস্টারডে, যেহেতু সেন্টেন্সটার মধ্যে স্টারডে কথাটা উল্লেখ আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, তাহলে আনসারটা কি হবে, সি এর পাস্ট ফর্ম কি হবে, স, ঠিক আছে। সি এর পাস্ট ফর্ম কি হবে, স, আমরা তখন পাস্ট ফর্মটা ব্যবহার করব। এবং ওই প্যাসেজে যদি অন্য কোনো রুলস এর মধ্যে না পড়ে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম শব্দগুলো পাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এই রুলসটা দিয়ে অনেকগুলো প্যাসেজ আসলে সেখানে 5-6টা এই রুলসে পড়বে, ঠিক আছে। তাহলে আমরা এটা মনে রাখবো যে স্টার্টে অ্যাগো বা অতীতে কালের কোনো যদি ঘটনা বোঝায়, অতীতের কোনো টাইম, যেমন তোমাদের ম্যাক্সিমাম প্যাসেজে এরকম দেওয়া থাকে যে দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি ড্যাশ দেয়ার লাইফ, স্যাক্রিফাইস দেয়ার লাইফস ইন 1971, তাই না। তো 1971 সালটা তো এখন না, তাই না। তখন কি হবে, ভার্বটা পাস্ট হয়ে যাবে, যদিও পুরো প্যাসেজটা প্রেজেন্টে ছিল। যেমন আমি তোমাদের যখন প্র্যাকটিস করাবো তখন বুঝতে পারবো যে সম্পূর্ণ প্যাসেজটা প্রেজেন্টে আছে, কিন্তু এই লেখা আছে যে পিপল অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইস দেয়ার লাইফ ইন 1971, তখন 1971 সালে তারা প্রাণ দিয়েছিল, জীবন ত্যাগ উৎসর্গ করেছিল, তখন কিন্তু যেহেতু সালটা বলা আছে তখন এটা পাস্ট হবে, কিন্তু পুরো প্রেজেন্টটা, প্যাসেজের প্রত্যেকটা শব্দই প্রেজেন্টে আছে, কিন্তু এইটা পাস্ট হওয়ার কারণে কি হবে, স্যাক্রিফাইসড হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা মনে রাখবো যে প্যাসেজটা যদি পাস্টে শুরু হয়, মোটামুটি সবগুলোই পাস্ট হবে, কিন্তু আমরা এই পাস্ট এভাবে করার চেষ্টা করব, ঠিক আছে।
দেখো এটা কি লিখছি, একটা সেন্টেন্সের বাক্যের মধ্যে যদি এই শব্দ তিনটা থাকে, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, মানে সাম্প্রতিক সময় কিছু বোঝালে, নাও এখন, হ্যাঁ, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, অ্যাট প্রেজেন্ট, এরকম যদি কোনো শব্দ থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সটায় যে ভার্বটা থাকবে সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে দেখাই, দে ওয়াচ টিভি নাও। দেখো নাও শব্দটা এই সেন্টেন্সের মধ্যে দেওয়া আছে, তাই না? এই সেন্টেন্সটার মধ্যে কি শব্দ দেওয়া আছে? নাও। ওয়াচ ভার্ব, তাহলে এইটাকে আমি কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হলে কি ভার্ব লাগে বলো? এম, ইজ, আর। অবশ্যই এম, ইজ, আর দিয়ে তারপরে কি হবে? ভার্ব ওয়ান এর সাথে আইএনজি করলে হচ্ছে কন্টিনিউয়াস হবে, তাই না? কি হবে? এম, ইজ, আর দিতে হবে, ভার্ব ওয়ান প্লাস ভার্ব ওয়ানের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। তাহলে দে আছে, ওয়াচ আছে, তাহলে দে এর সাথে কি হবে? আর ওয়াচিং, দে আর ওয়াচিং টিভি নাও। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের মনে থাকবে যে নাও, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে ওই সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে নেব। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? যে এম ইজ আর থাকবে, ভার্বের সাবজেক্ট অনুযায়ী যদি আই থাকতো তাহলে আই এম দিতাম, যদি হি থাকতো কি এর সাথে ইজ হবে, তাই না? আর দে, এর সাথে আর, ওয়াচিং টিভি নাও আছে, এর জন্য কন্টিনিউয়াস টেন্স হয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই কয়েকটা রুলস বাসায় আগামী নেক্সট ক্লাসে করবা। আমি তোমাদেরকে এই কয়েকটা রুলস এর উপর তোমাদেরকে করতে দিব, ঠিক আছে? ডিটাচ সেন্টেন্স করতে দিব, যদি মোটামুটি তোমরা ভালো করতে পারো, ডিটাচ সেন্টেন্স যদি ভুল না হয় তাহলে আমি তোমাদেরকে প্যাসেজে কিভাবে আসে সেটা তোমাদেরকে শিখাবো, ঠিক আছে? আর এর মধ্যে তোমরা যেগুলো শেখানো হয়েছে, যারা বিগত ক্লাসটা করছো, মানে গত ক্লাসে আমি কিছু রুলস বলেছিলাম যে কমপ্লিটিং সেন্টেন্সের ইফের যে রুলসটা আছে, তারপর হচ্ছে ইট ইজ হাই টাইম, ইফ কন্ডিশন, এই কন্ডিশনাল সেন্টেন্স, এই রুলস গুলো কিন্তু তোমার রাইট ফর্ম অফ ভার্বে কাজে লাগবে, ঠিক আছে? কারণ ইফ দিয়ে কোনো সেন্টেন্স আসলে পরে যে ক্যান বা কুড ব্যবহার করতে হয়, এগুলো তোমাকে জানতে হবে। ওকে, তাহলে তোমরা এই রুলস গুলো বাসায় করবা। আর কোনো সমস্যা যদি থাকে কোনো বিষয়, সেটা তোমরা আমাকে অবশ্যই জানাবা। আমি একটু তোমার স্যার কথা বলবো, ওদের সাথে কথা বলবো, যে কোনো সমস্যা, যদি কোনো টপিকসটা নিয়ে কথা বললে বা কোন বিষয়টা তোমাদের সমস্যা আছে সেটা তোমরা আমাকে জানাতে পারো, তাহলে